তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে দুইটা রাশি আছে, দুইটা শাখা আছে, দুইটা শাখায় রেজিস্টর এবং ইন্ডাক্টর, রেজিস্টর এবং ক্যাপাসিটর এভাবে বিভক্ত আছে। তো আমাদের এখানে এখানে এই যে নিচের শাখার রেজিস্টর হচ্ছে 40 এবং এটার যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স যেটাকে বলা হয়, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্সকে সাধারণত এক্স সি দ্বারা প্রকাশ করা হয়। আর এটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সকে এক্স এল দ্বারা প্রকাশ করা হয়। এক্স দ্বারা মূলত রিঅ্যাক্টেন্স প্রকাশ করা হয়, ঠিক আছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে আর, এটা তো আমরা সবাই জানি। তো এই যে সমস্যাগুলো, এগুলোকে আমরা কীভাবে সমাধান করব, এটা সমাধানের প্রসেসটা হচ্ছে আমরা প্রথমে কি করব, প্রত্যেকটা শাখার, ঠিক আছে, এখানে আমি এই যে প্রত্যেকটা শাখার আমরা প্রথমে ইম্পিডেন্স নির্ণয় করব। তো এর পূর্বে আপনারা হয়তো রেজিস্ট্যান্স শুনছেন বা সমতুল্য রেজিস্ট্যান্স, টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স। এখানে ইম্পিডেন্স শব্দটা আসার কারণ হচ্ছে আমরা এসি সার্কিটে, ডিসি সার্কিটের ক্ষেত্রে কিন্তু সাধারণত রেজিস্টরই পেয়ে থাকি, এছাড়া অন্য কোনো উপাদান ডিসি সার্কিটে থাকে না। এসি সার্কিটে কিন্তু রেজিস্টরের সাথে সাথে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরও কাজ করে। তাই এসি সার্কিটের বেলায় টোটাল রেজিস্ট্যান্স না বলে আমরা বলি টোটাল ইম্পিডেন্স, ঠিক আছে। রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এর যে সমতুল্য যে একটা রেজিস্ট্যান্স আমরা পাই, সেটাকে আমরা একত্রিতভাবে বলি ইম্পিডেন্স, ঠিক আছে। তো এখন এখানে আমরা ইম্পিডেন্স, এখানে যে বিষয়টা, ইম্পিডেন্সকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি, আমরা ইম্পিডেন্সকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে। আমাদের ইম্পিডেন্স হচ্ছে জেড। তো ইম্পিডেন্স ইকুয়াল টু আমরা যেটা দিতে পারি, এখানে আমরা যদি প্রথম শাখার কথা চিন্তা করি, তাহলে এই যে আমরা বলছিলাম আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্মে আমরা প্রথমে প্রকাশ করব, ঠিক আছে। এভাবে যদি থাকে আমাদের যে চিত্রটা, এভাবে যদি থাকে তাহলে রেক্ট্যাঙ্গুলার ফর্মে যাওয়াটা খুবই সহজ। আমি দেখাচ্ছি আপনাকে, এই জায়গায় রেক্ট্যাঙ্গুলার ফর্মে যে প্রথমে যে আমরা বলছিলাম এক্স প্লাস জে ওয়াই, ঠিক আছে, এটাকে এখন আমরা ইলেকট্রিক্যালের ভাষায় রূপান্তর করে নেব, ঠিক আছে। আমাদের এক্সটা সবসময় হবে যে পরিবাহীর যে রেজিস্ট্যান্সটা আছে, ঠিক আছে। মনে করুন এই জায়গায় যে এই প্রথম বাহুতে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা হবে এক্সের জায়গায়, ঠিক আছে। এক্সের জায়গায় এটার কারণটা আমি একটু বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করুন আমরা যদি এই যে ভেক্টরের যে চিত্রটা যদি অঙ্কন করি, ভেক্টরের চিত্রটা অনেকটা এইরকম, ঠিক আছে। ভেক্টর চিত্রটা অনেকটা এইরকম থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের এক্স, আর এটা হচ্ছে ভেক্টরের যে ওয়াইটা, ঠিক আছে। এটা হচ্ছে জেড, এটা হচ্ছে ভেক্টরের একটা চিত্র, ভেক্টর চিত্র এটা বলতে পারেন। তো এখানে আমাদের এই যে এক্স উপাংশ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কার্যকরী মান, এবং ওয়াই যে উপাংশটা সেটা হচ্ছে আমাদের কাল্পনিক মান। এই ওয়াই এর মানের কারণে আমাদের বাস্তবিক অর্থে বিদ্যুতের কোনো অপচয় হয় না। যেমন আমরা যদি একটা বিশুদ্ধ ইন্ডাকটেন্স নেই, তাহলে বিশুদ্ধ ইন্ডাকটেন্সের যদি আমরা ভোল্টেজকে রেফারেন্স ধরি, যেমন ভোল্টেজ যদি প্রয়োগ করি এটায়, ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ভি ধরি, তাহলে কারেন্ট হবে একদম 90 ডিগ্রিতে, ঠিক আছে। কারেন্টের অ্যাঙ্গেল হবে একদম 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের আই। তাহলে এমত অবস্থায় আমাদের যে টোটাল পাওয়ারটা আমরা কি জানি, এসি সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু আই ইন্টু কস থিটা। তো এখানে যেহেতু কস থিটা 90 ডিগ্রি, আমরা কস 90 ডিগ্রি ইকুয়াল টু জানি কি, যে 0, ঠিক আছে। কস 90 ডিগ্রি হচ্ছে 0। তাহলে এখানে আমাদের যে বি আই দাঁড়ালো কি, বি ইন্টু আই ইন্টু 0। তাহলে কোনো কিছুর সাথে যদি 0 গুণ করা হয় তাহলে সব কিছু 0 হয়, তাহলে পাওয়ার 0। একটা বিশুদ্ধ ইন্ডাক্টরের ক্ষেত্রে পাওয়ার 0, এবং কীভাবে বিশুদ্ধ ক্যাপাসিটরের ক্ষেত্রেও পাওয়ার 0, ঠিক আছে। অর্থাৎ যদি আমাদের কারেন্ট একদম 90 ডিগ্রিতে থাকে তাহলে আমাদের কোনো পাওয়ার অপচয় হয় না, ঠিক আছে। তো আমাদের ইন্ডাক্টরের ক্ষেত্রে বা ক্যাপাসিটরের ক্ষেত্রে দুইটা উপাংশ কাজ করে। একটা হচ্ছে, যেহেতু আমাদের ইন্ডাক্টরগুলো কিন্তু এই যে ইন্ডাক্টরগুলো, এটার কিন্তু একদম বিশুদ্ধ বাস্তবিক ক্ষেত্রে হয় না, ঠিক আছে। তো এটা কিছুটা রেজিস্ট্যান্স থাকে, তাই এর দুইটা উপাংশ থাকে, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের যে বললাম আনুভূমিক একটা উপাংশ এবং উলম্ব একটা উপাংশ, ঠিক আছে। তো এর ফলেই আমাদের এই যে আনুভূমিক উপাংশ সেটাকে আমরা কাল্পনিক বোধ ধরি, কারণ বাস্তবিক ক্ষেত্রে এর কারণে কোনো অপচয় হয় না।
আর আমাদের যে অপচয় হয়, বিদ্যুতের যে অপচয় হয়, অ্যাকচুয়ালি যে অপচয়টা সেটা হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশের কারণে। উলম্ব উপাংশের কারণে কোনো কিন্তু লস হয় না, আনুভূমিক উপাংশের কারণেই মূল লসটা হয়। তাহলে আমরা মূল লসটা কিসের কারণে হয়? আমাদের যে টোটাল যে রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্সটা আছে সেটার জন্য। আমাদের ইন্ডাকটেন্স কিংবা ক্যাপাসিটেন্সের কারণে আমাদের লসটা হয় না। তাই আমরা যখন ইন্ডাকটেন্স রেখা ভেক্টর রেখা অঙ্কন করি, ঠিক আছে, ভেক্টর রেখা যখন আমরা অঙ্কন করি তখন আমরা কী করি, যে এই অংশটা হচ্ছে আমাদের, যখন আমরা ইলেকট্রিক্যাল ফর্মে যখন চলে আসি বা আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যখন চলে আসি তখন ভেক্টর ফর্মের এটা হচ্ছে আমাদের থিটা, ঠিক আছে, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের থিটা, আর এটা হচ্ছে আমাদের জেড টোটাল ইম্পিডেন্স। এটাকে আমরা এক্স এর পরিবর্তে আমরা দেবো আর, এবং ওয়াই এর পরিবর্তে আমরা ইউজ করব এক্স, ঠিক আছে। কারণ এক্স বলতে আমরা বুঝাই রিঅ্যাকট্যান্স, সেটা ইন্ডাকটিভ হতে পারে কিংবা ক্যাপাসিটিভও হতে পারে, ঠিক আছে, যে কোনো একটা হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম এখানে, যে এটার ক্ষেত্রে হবে এক্সএল এবং এই জায়গার ক্ষেত্রে হবে এক্সি, ঠিক আছে। তো আমরা প্রথমে এই শাখার টোটাল ইম্পিডেন্স আমরা নির্ণয় করব, তারপর এই শাখার টোটাল ইম্পিডেন্স আমরা নির্ণয় করব। এর পরবর্তীতে উভয় শাখার ইম্পিডেন্সকে প্যারালালে আমরা যোগ করব। তো আমরা কি করতে পারি, এখন প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের প্রথমে আছে যে আর এর মান, ঠিক আছে। এখানে জেড ইকুয়াল টু হবে, এখানে হবে মুছিয়ে দিই না, আমাদের হবে জেড ইকুয়াল টু হবে আর প্লাস জে এক্স এল, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ঠিক আছে। তো আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান কি পাইছি, আমাদের এখানে পাইছি যে আমাদের আর এর মান হচ্ছে, আমাদের একটু দেখে নিই, আর এর মান হচ্ছে এখানে 20 এবং এখানে এক্স এল এর মান হচ্ছে 50, ঠিক আছে। তাহলে আমরা আর এর মান দিয়ে দিলাম 20 প্লাস জে 50, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জেড ওয়ান দিয়ে দিই আমরা, হ্যাঁ, এটা হচ্ছে জেড ওয়ানের মান, এবং জেড টু এর মান হবে আমাদের আর এর মান আমরা দেখেছিলাম 40। এখানে একটা বিষয় আমি বলি, এইরকম যখন সিরিজে রেজিস্টর এবং ক্যাপাসিটর বা ইন্ডাক্টর যুক্ত থাকবে, যখন ইন্ডাক্টর থাকবে তখন সেটা হবে প্লাস, ঠিক আছে। এই ক্ষেত্রে তখন হবে প্লাস, এই যে প্লাস আমরা দিলাম ইন্ডাক্টরের ক্ষেত্রে। যখন ক্যাপাসিটর হবে তখন হবে মাইনাস, ঠিক আছে, মাইনাস যে আমাদের এখানের মানটা কত, ক্যাপাসিটির মান হচ্ছে 60, ঠিক আছে, ক্যাপাসিটির মান হচ্ছে 60। তাহলে এখন আমাদের এই দুইটার প্যারালাল মানই হবে আমাদের মোট ইম্পিডেন্স, ঠিক আছে। তো আমরা এখানে চলে যাই, আমাদের মোট ইম্পিডেন্স হবে, আমাদের মোট যদি ইম্পিডেন্স আমরা এভাবে লিখি তাহলে হবে জেড ওয়ান প্যারালাল হবে আমাদের জেড টু, ঠিক আছে। তো এখন আমরা এটা কিভাবে করতে পারি, এটা ইউজের জন্য আমরা ক্যালকুলেটরও ইউজ করতে পারি, কিংবা আমরা যেভাবে করতে পারি 1/Z1 প্লাস 1/Z2। তো এই প্রসেসটা অনেকই লম্বা, তো আমরা এটা ক্যালকুলেটর ইউজ করতে পারি। ক্যালকুলেটরে কীভাবে ইউজ করব সেটা আমি দেখি, একটু দেখাতে পারি কিনা আপনাকে। তো আমি ক্যালকুলেটর স্ক্রিনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এখন আমরা চলে আসছি ক্যালকুলেটরে, ঠিক আছে। তো এটা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ একটা, ঠিক আছে, ক্যালকুলেটর ইএস। যদি আপনারা প্লে স্টোরে গিয়ে চার্জ দেন অবশ্যই এটা পেয়ে যাবেন। তো এই ক্যালকুলেটরে আমাদের যেটা করতে হবে, এখন আমাদের এই যে মানটা ছিল সেটা লিখতে হবে। আমাদের ফরম্যাট ছিল এরকম যে 1/Z1। তো Z1 মান কী ছিল আমরা জানি যে 20 প্লাস জে। এখানে একটা কথা বলি যে পূর্বের ক্লাসে আমি বলছি, এখানে জেটার বদলে আমাদের আই খুঁজতে হবে, ঠিক আছে। এটা শিফটে চাপ দেওয়ার পর আপনারা ইএনজি যেটা আছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ইএনজিতে শিফটে চাপ দেওয়ার পর ইএনজিতে ক্লিক করলে আই চলে আসবে, ঠিক আছে। এরপর আপনি মানটা দিবেন, মান ছিল আমাদের 50, ঠিক আছে। তারপর আমরা প্লাস দিব, তারপর আবার 1/1 আমরা দিব, আমাদের ছিল 40 মাইনাস আমাদের শিফট ইএনজি তারপর 60, ঠিক আছে। এ হচ্ছে আমাদের এটা। তো এটা টোটালটার যে মানটা আসে সেটা নিচে চলে আসছে এই মানটা, ঠিক আছে। তো এখন আমাদের এই যে মানটা, এই মানটা হলো 1/x এর সমান, ঠিক আছে। তো এটাকে যদি আমরা
ঘুরিয়ে দিই, অর্থাৎ এটাকে যদি আমরা উল্টিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, অর্থাৎ আমরা যদি এটাকে এই যে মানটা আসছে এটাকে আমরা যদি এভাবে লিখতে পারি 1 বাই, আমরা যদি এখানে আনসারটা দিয়ে দিই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের জেটের মান। ঠিক আছে, এটা আমি স্ক্রিনে গিয়ে আলোচনা করতেছি। এটা জেটের মান চলে আসলো। এখন আমি এটাকে পোলার ফর্মে নিয়ে যেতে পারি সহজেই। ঠিক আছে, আমি এটা পোলার ফর্মে নিয়ে যেতেছি, কারণ পোলার ফর্মে যদি আমি চলে যাই তাহলে খুব ছোটো হয়ে যাবে। ঠিক আছে, তো পোলার ফর্মে যাওয়ার জন্য শিফটে ক্লিক করে তারপর 2তে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে 5 নম্বর যে সারিটা আছে 5 নম্বর সারিতে ক্লিক করলেন, তারপর চলে আসবে এটা। ঠিক আছে, পোলার ফর্ম চলে আসছে। তো পোলার ফর্মে আসার পর আমাদের টোটাল যে জেটটা হলো সেটা হচ্ছে 63.84। ঠিক আছে, এটা আমি স্ক্রিন থেকে ওই জায়গায় নোট ডাউন করে নিচ্ছি। আর এখানে আমাদের কোন হচ্ছে 21.35। ঠিক আছে, তো এখানে আমরা জেটের মানটা লিখে রাখছি। এখানে ওই জায়গায় আমরা যেটা করছিলাম সেটা একটু আলোচনা করি আমি। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের মান ছিল এটার যে টোটাল মানটা আমরা যোগ করে যেটা মানটা পেয়েছিলাম সেটা হচ্ছে 1 বাই জেটের মান। এখন যদি আমরা জেটের মান করি তাহলে এটাকে ঘোরাতে হবে। ঠিক আছে, অর্থাৎ উপরের সংখ্যা নিচে যেতে হবে, নিচের সংখ্যা উপরে আসতে হবে। তাহলে যদি আমরা জেটকে উপরে নিই, ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, একদম ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে যাবে জেড যদি উপরে যায় তাহলে হয়ে যাবে Z/1। ঠিক আছে, আর এই জায়গায় যে মানটা আসছিল আমাদের প্রথমে ছিল আনসার, এখানে আমি একটু মুছে দিই। হ্যাঁ, এখানে প্রথমে ছিল আমাদের কি 1/Z ছিল আনস। ঠিক আছে, এখন কি করলাম, আমরা এটাকে ঘুরিয়ে দিলাম, তার ফলে হলো Z/1। তাহলে এটার নিচে তো 1 ছিল না, তাহলে এখন কি হলো, এটা ঘুরানোর ফলে এটা হয়ে গেল 1/আনস। ঠিক আছে, জাস্ট আমরা এই জিনিসটাই ওই ক্যালকুলেটরটায় করছিলাম যাতে আমাদের জেটের মানটা আসতে পারে। ঠিক আছে, আমরা জেটের মান এখন এই জায়গায় আমরা জেটের মানটা পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমাদের টোটাল যে ইম্পিডেন্স সেটা ইম্পিডেন্স আমাদের ক্লিয়ার, টোটাল ইম্পিডেন্স আমরা নির্ণয় করে ফেলছি। এখন আমাদের টোটাল যে কারেন্ট সেটা নির্ণয় করার পালা। টোটাল কারেন্ট আমরা কীভাবে নির্ণয় করব, তো আমরা জানি যে I = V/R। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু এটা এসি সার্কিট সেখানে আর হবে না, এখানে হবে জেড। ঠিক আছে, তো এটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, এখন এই যে মানটা সেটা আমাদের যে ভি আছে, এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ দেওয়া আছে আমাদের এখানে 230। ঠিক আছে, এই ভোল্টেজটা আমরা কি করব, এই জায়গায় দিয়ে দিব 200, এখানে দিয়ে দিব 230 বাই আমাদের যে টোটালটা আনসারটা আসছে আনস। ঠিক আছে, দেওয়ার ফলে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের কারেন্ট। তো এটা আমরা ক্যালকুলেটর একটু দেখে নিই কীভাবে করব। তো এখন আবার আমরা ক্যালকুলেটরে চলে আসছি। তো এই জায়গায় যেটা করব, আমরা টোটাল আনস তো দেওয়া আছে। ঠিক আছে, এটা আমাদের জেটের মান। তো আই আমরা কীভাবে বের করব, যে আমাদের ভোল্টেজ 230 বাই হবে আমাদের যে আনসটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইয়ের মান, কি বলে, কারেন্টের মান। ঠিক আছে, কারেন্টের মান এখানে রেক্টেঙ্গুলার ফর্মে দেওয়া আছে, রেক্টেঙ্গুলার ফর্মে অনেক বড় হয়। ঠিক আছে, তো এটাকে আমি সরাসরি পোলার ফর্মে নিয়ে যেতেছি, শিফট তারপর 2, তারপর আমাদের এখানে 5 নম্বর রো যেটা আছে। ঠিক আছে, সেটাই ক্লিক করার পর আমাদের চলে আসলো পোলার ফর্মে। তো আমাদের মানটা কত হলো, যে 3.60, যা 3.6 দিলেই হবে, 3.6, এখানে কোন হবে -21.35। ঠিক আছে, তো এটা আমরা ওই জায়গায় বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখন আমরা এখানে যে মানটা আমরা আয়ের যে মানটা পাইছি টোটাল কারেন্টের সেটা আমরা এখানে লিখে রাখছি। ঠিক আছে, 3.6 গুণ -21.35। ঠিক আছে, তো আমরা টোটাল কারেন্টটাও নির্ণয় করলাম। তো এছাড়াও যে সমস্যাগুলো আছে, যে প্যারালালে, এখন তো একটা আমরা সিরিজ প্যারালালে কীভাবে হয় সেটা শিখলাম। ঠিক আছে, এর পরবর্তী আমাদের 21 লাইনে অর্থাৎ সিরিজে রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর থাকলে কীভাবে করতে হয় সেটাও জানবো। তো এর পরবর্তী যে কোনো একটা সমস্যা অবশ্যই আমি করব। আর আপনারা যদি কোনো সমস্যা সমাধানের জন্য আমাকে রেফার করেন, অবশ্যই সেটা করার চেষ্টা করব। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সহজেই করে দিতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এসি সার্কিট সমাধান করতে হয়। তো আজ এতটুকুই, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।